ভারতের কোভাই শহর। সময় সন্ধ্যে 6:50। আমরা দেখি নির্জন একটা জায়গায় একটা বাড়ির বাইরে থেকে কেউ একজন পুলিশকে কল করে বলছিল, খবর একদমই পাক্কা স্যার, তারা সবাই ভিতরে আছে, আপনারা জলদি আসুন। তো এখানে ঘটনা হচ্ছে, শহর থেকে দূর নির্জনে বাসার ভিতর কিছু অসাধু লোকেরা মিলে ডুপ্লিকেট দুষ্টু পানি বানাচ্ছিল। অনেকদিন যাবৎ পুলিশের নজর ছিল তাদের উপর, আজ এসে হাতে নাতে ধরবে আর কি। তো যে ইনফরমারটাকে পুলিশরা লাগিয়েছিল সে তো কল করে পুলিশদের জানিয়ে দিয়েছে, যার একটু পরপরে সেখানে পুলিশের একটা টিম এসে হাজির। এ হচ্ছে এসিপি আরভিন্দ। এই তো কিছুদিন হবে আর কি তার এই শহরে ট্রান্সফার হয়েছে। কাজে যেমন সৎ তেমন সাহসী, কোনো কিছুর পরোয়া করে না। তো প্ল্যানিং মতো আরভিন্দ তার পুরো টিমকে নিয়ে এখানে এসে এই লোকগুলোকে একজন একজন করে সবাইকে ধরে নেয়, মানে যারা নকল মদ তৈরি করছিল আর কি। কিন্তু ধরা পড়ার পরও এদের একজনেরও মনে কোনো ভয় নেই, কারণ হচ্ছে তাদের বস ছিল আসলে মানে এই দান্দাটা যার আর কি, সে হচ্ছে এখানে লোকাল একজন গুন্ডা, অনেক পাওয়ারফুল, যার জন্য এরা উল্টো আরভিন্দকে বলছে, আবে এই পুলিশ, কাজটা কিন্তু তুই একদমই ঠিক করছিস না, আমাদের বস তোকে ছাড়বে না, তুই আমাদের এইদিকে নিয়ে যাবি আর আমরা ওদিকে ছুটে যাব, অযথায় সময় নষ্ট করবি, তাই ভালো হয়ে এখান থেকে চলে যা। এইসব শুনে আরভিন্দের উঠে যায় প্রচণ্ড রাগ। খুশি এদেরকে দু চারটা লাগিয়ে দেয়, এরপর সবাইকে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু বাইরে আসতেই এদের সে বস এসে সেখানে হাজির, নাম হচ্ছে রাজু। রাজু এসে রেগে মেগে ওই কথাগুলো আবারও রিপিট করে আর কি, বলছে আর কি, এএসিপি তুই আমাকে চিনিস? মন্ত্রী মিনিস্টার তোদের ডিপার্টমেন্টের বড় বড় পুলিশ অফিসার সবাই আমার পিছনের পকেটে থাকে, বিশ্বাস না হলে তোর পিছনে তোর যে সাথীগুলো দাঁড়িয়ে আছে না তাদের থেকে জিজ্ঞাসা কর। তাই এটাতেই ভালো হয়, বেশি বাড়াবাড়ি না করে কিছু টাকা দিচ্ছি ওইগুলো নিয়ে চলে যা। এইসব শুনে তো আরভিন্দের আরও রাগ উঠে যায়। ব্যাস গুন্ডা টুন্ডা কিছু দেখে না, মারতে মারতে সোজা হাজতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেয়। এরপর আরভিন্দ তার পুলিশ অফিসারগুলোকেও অনেক বকাঝকা করে, মানে যারা এই রাজুর কাছ থেকে ঘুষ নিত আর কি। এদেরকে বকাঝকা করে আরভিন্দ তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। সাথে সাথে সিন কাট হয়ে 7:40 দিকে একই শহরের এই বাসাটার উপর চলে যায়। একটা বিষয় আপনাদের আগেভাগে বলে দিই, এই মুভিতে যে ঘটনাটা দেখানো হবে সেটা কিন্তু এক রাতেরই ঘটনা, সব কিছু এক রাতের মধ্যেই হবে। তাই কিছুক্ষণ সিন ফ্ল্যাশব্যাকে যাবে, আবার কিছুক্ষণ প্রেজেন্টে আসবে, বিষয়টা আমরা বুঝতে পারবো টাইম দিয়ে। তাই প্রত্যেকবার সিন শিফট হওয়ার সাথে সাথে আমি টাইম বলে দিব, আপনার বিষয়টা একটু মাথায় রাখবেন। এখন কিন্তু সিন প্রেজেন্টে, টাইম হচ্ছে 7:40। যাই হোক, আমরা ধীরে ধীরে এই বাসাটার ভিতর একটা কাপলের উপর শিফট হই। ছেলেটার নাম হচ্ছে নকুল আর মেয়েটার নাম হচ্ছে মাঞ্জু, হাজব্যান্ড ওয়াইফ। নকুল এইখানে একটা আইটি কোম্পানিতে জব করে। আমরা দেখতে পাই অনেক হাসি খুশিতেই নকুল এবং মঞ্জু তাদের দিন পার করছে। দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি দেখতে পাচ্ছি না, একজন আরেকজনকে অনেক আদর যত্ন করছে, দুষ্টুমি করছে। ঠিক একইভাবেই আমরা অন্যদিকে আরভিন্দ এবং তার ওয়াইফকেও দেখি, যারাও কিনা অনেক সুন্দর একটা বিবাহিত জীবন পার করছে। বাই দ্য ওয়ে, আরভিন্দের ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দিই। আরভিন্দের ওয়াইফের নাম হচ্ছে জানু। জানুর অ্যাগ্রোফোবিয়া নামের বিশেষ একটা রোগ আছে, যার কারণে সে ছোটোখাটো বিষয় নিয়ে অনেক পরিমাণে ভয় পেয়ে যায়। আর যখন তার সাথে এটা হয় তখন সে কিছুক্ষণের জন্য বেহুঁশ হয়ে যায়, যার জন্য আরভিন্দ ডিউটিতে চলে যাওয়ার পরও যখনই সে সুযোগ পায় তখনই কল করে করে জানুর সাথে কথা বলতে শুরু করে, যাতে করে তার ভয়টা দূর হয়। আরভিন্দ তার ওয়াইফকে অনেক ভালোবাসে, তার অনেক কেয়ার করে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমাদের একদিকে নকুল এবং মঞ্জুর ভালোবাসা আর অন্যদিকে আরভিন্দ এবং তার ওয়াইফ জানুর ভালোবাসার দৃশ্যগুলো দেখানো হচ্ছে। দুই কাপলের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই, একজন আরেকজনের অনেক কেয়ার করছে তারা। এদিকে নকুলের ডিউটি ছিল নাইট শিফটে, তাই সে মঞ্জুকে অনেক আদর টাদর করে ডিউটির জন্য বের হচ্ছে। মঞ্জু অবশ্য নকুলকে বাইরে যাওয়ার আগে একটা রেইনকোট পরিয়ে দেয়, কারণ তখন দিনটা ছিল বৃষ্টির দিন, বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে। বাসা থেকে বের হতে নকুল নোটিস করে তাদের বাসার বাইরে রাস্তার পাশে একটা বৃদ্ধ পাগল বসে আছে, যে কিনা প্রায় সেখানে বসে থাকে। নকুল দেখে এই শীতে কাঁপছে, তাই সে মঞ্জুকে বলে দেয় একে কিছু খাবার আর একটা চাদর নিয়ে এসে দেওয়ার জন্য। মঞ্জু বলে ঠিক আছে তুমি যাও, আমি দিয়ে দিব। নকুল মঞ্জুকে বাইটায় বলে তার বাইক নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। এখান থেকে সিন কাট হয়ে সোজা রাত 11:30 কিছু সিন দেখানো হয় আমাদের। সিন কিন্তু রাত 8টা থেকে রাত 11টায় শিফট হয়েছে, এটা একটু মাথায় রাখবেন। ব্যাকগ্রাউন্ডে একটা নিউজ আমাদের বলা হচ্ছে, তারা নাকি খবর পেয়েছে এই রেইনকোট পরা শহর একটা সাইকো কিলার ঘোরাঘুরি করছে, যেই তার সামনে আসছে সে তার উপরে হামলা করে দিচ্ছে। এখন পর্যন্ত সে নাকি 3 জনকে মেরে ফেলেছে, তাই অতি জরুরি কোনো কাজ ছাড়া
কেউ যেন বাসা থেকে বের না হয়। সিন চলে আসে এই কনস্টেবলটির উপর। কেউ তাকে কল করে ওই সাইকোর সম্পর্কে বলছে যে স্যার এরকম জায়গায় আজব এই লোকটাকে দেখা যাচ্ছে, আপনি এসে একবার দেখে যান। এও সাথে সাথে বেরিয়ে পড়ে ওই লোকেশন মতো এসে উপস্থিত। আর এখানে আসতে সে দেখে একটু আগে নিউজে রেনকোট পরা যে সাইকোটার কথা বলা হচ্ছিল সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রেনকোটের জন্য এর ফেস দেখা যাচ্ছে না। হাতে ছিল মাটি খনন করে যে এরকম একটা হাতল, একটা পা যেন তার ভাঙা। ল্যাংড়াতে সে আজবভাবে কনস্টেবলটার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে কনস্টেবল ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে ছিল একা। পুলিশ স্টেশন গিয়ে পুরো টিমকে নিয়ে আসতে হবে। কথা মতো পুলিশ স্টেশনে এসে সবাইকে এই সাইকোটার ব্যাপারে বলে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা টিম বানিয়ে একে ধরতে যাবে। অবশ্য কেউ কেউ বলছিল আরভিন স্যারকেও ইনফর্ম করতে, কিন্তু এই ছোটোখাটো বিষয়ের জন্য তারা আরভিন স্যারকে আবার ডিস্টার্বও করতে চাইছিল না। সংখ্যায় তো তারা অনেকজন আছে, তাই ভয় না করে তারা টিম বানিয়ে সাইকোটাকে ধরার জন্য বেরিয়ে যায়। অনেকক্ষণ ধরে তারা পুরো শহরে এদিক সেদিক সাইকোটাকে অনেক খোঁজাখুঁজি করে। আরেক পর্যায়ে জায়গায় এসে তারা সাইকোটাকে দেখতে পায়। তারা দেখে এখনও আজবভাবে হাতে সে হাতলটা নিয়ে হেঁটেই চলেছে। তো পুলিশরা যখন তাকে ধরতে যায় তখনই তার আসল রূপ দেখিয়ে দেয়। এক ঝটকায় সে হাতে থাকা হাতলটা দিয়ে ধুমধাম করে সবগুলো পুলিশকে মারতে শুরু করে। আর এমনভাবে সে এদেরকে মারছিল দেখে মনে হচ্ছিল যেন এ কোনো মানুষ না, তার ভিতরে যেন অন্য কোনো শক্তি ঢুকে গেছে। এতগুলো পুলিশ তার সামনে টিকতে পারে না। এদেরকে মেরে ধরে তাদের অবস্থা একেবারে খারাপ করে দিয়ে সাইকোটা তার মতো করে আবারও ল্যাংড়াতে সেখান থেকে চলে যায়। সিনেগান থেকে আবারও যেখান থেকে কাট হয়েছিল সেইখানে চলে আসে, মানে 8:30-এ। নকুল তার ওয়াইফ মঞ্জুকে বাইটায় বলে অফিসে চলে গেছিল না, সেইখানে আর কি। তো মঞ্জু কথা মতো তাদের বাসার বাইরের পাগলটার জন্য কিছু খাবার আর একটা চাদর নিয়ে যাচ্ছে। কিন্তু মঞ্জু দরজা খুলতেই দেখে পাগলটা অলরেডি দরজায় এসে দাঁড়িয়ে আছে, যা দেখে অবশ্য মঞ্জু একটু ভয়ও পায়। তাই সে পাগলটাকে একটু বকাঝকা করে খাবার আর চাদরটা দিয়ে আবারও তার জায়গায় পাঠিয়ে দেয়। পাগলটাও সেগুলো নিয়ে বাসার বাইরে তার জায়গায় এসে বসে পড়ে। এদিকে মঞ্জু যখন ভিতরে তার রুমে চলে আসছিল তখনই তার নজর পড়ে একটা ফাইলের উপর। ফাইলটা দেখে মনে হচ্ছিল যেন নকুল সেটা এর পিছনে লুকিয়ে রেখেছিল, কিন্তু ভুলবশত সেটা এখন মঞ্জুর চোখে পড়ে গেছে। মঞ্জু ফাইলটা নিয়ে চেক করতে শুরু করে এটা কিসের ফাইল। দেখে এটা ছিল একটা হসপিটালের একটা ডক্টরের রিপোর্ট। আর এটা দেখে কেন জানি মঞ্জুর একদমই মন খারাপ হয়ে যায়। সাথে সাথে একটা অটোকে কল করে ওই ডক্টরটার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে দেখা করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে নকুল তার অফিসে যাওয়ার সময় মাঝ রাস্তায় এসে নোটিস করে সে তার অফিসের আইডি কার্ড ভুলে বাসায় রেখে এসেছে। এখন আইডি কার্ড ছাড়া সে অফিসে ঢুকতে পারবে না। তাই গাড়ি ব্যাক করে সে কার্ডটা নেওয়ার জন্য আবার বাসার দিকে আসতে শুরু করে। কিন্তু বাসার সামনে সে দেখে তখন তার ওয়াইফ মঞ্জু অটোতে বসে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। এত রাতে সে কোথায় যাচ্ছে বিষয়টা নকুলে একটু খটকা লাগে। তাই সে এখন আর বাসায় না গিয়ে সোজা ওই অটোটাকে মানে মঞ্জুকে ফলো করতে শুরু করে। আর এভাবে পিছু করতে করতে দেখা যায় মঞ্জু আসা হচ্ছে ওই হসপিটালে, যে হসপিটালের রিপোর্টটা সে বাসায় পেয়েছিল। রিপোর্টটা যে ডক্টরটার ছিল মঞ্জু সে ডক্টরটার সাথে গিয়ে দেখা করে। এরপর তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়। কী বিষয় নিয়ে কথা হয় সেটা তো আমরা এখন জানতে পারি না, কিন্তু কিছু একটা জানতে পেরে মঞ্জু কান্না করতে শুরু করে দেয়। এদিকে বাইরে থেকে নকুলও সব কিছু শুনে নিয়েছে। আর এসব দেখে সেও কেমন জানি হয়ে গেছে। মঞ্জু যে অটোটা করে এখানে এসেছিল কান্না করতে করতে আবারও সে অটোটা করে বাসার জন্য বেরিয়ে পড়ে। আর তার পিছন পিছন নকুলও। এখান থেকে সিন কাট হয়ে আবারও রাত 12টায় আরভিন্দের উপর চলে আসে। মানে সিন কিন্তু এক রাতে দুইটা টাইম লোপে চলছে। একটা হচ্ছে রাত 11টার পর মানে সাইকোর খবর পাওয়ার পর, আরেকটা হচ্ছে রাত 8টার সময়কার দিকের। অবশ্য পরের দুইটা সিন এক জায়গায় গিয়ে মিলে যাবে, তখন আর তেমন একটা কনফিউজ লাগবে না, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তো এই সাইকো তো পুলিশের টিমটাকে মেরে ধরে তাদের অবস্থা খারাপ করে দিয়ে চলে গেছিল। তাই এরা তাড়াতাড়ি আরভিনকে কল করে সব কিছু খুলে বলে, যা শুনে আরভিন তো নিজেই শকড। আরভিন তাড়াতাড়ি উঠে রেডি সেডি হয়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এখানে এসে আরভিন দেখে যে এদের সবার অবস্থা অনেক খারাপ। একজন লোক পুলিশের এত লোকদেরকে যে এভাবে মেরেছে, অবশ্য বিষয়টা আরভিনকে অনেক টেনশনের মধ্যে ফেলে দেয়। যে পুলিশের এ অবস্থা করলে যায় না সে বাকিদের কি করবে। এদের সবাইকে হসপিটাল পাঠিয়ে দিয়ে আরভিন তো বেরিয়ে পড়ে কেসটার তদন্ত করতে। মাঝে মাঝে জানুকে কল করে তার সাথে কথা বলছে, যাতে করে জানু ভয় না পায়, কারণ সে তাকে বাসায় একা রেখে এসেছে। এর মাঝে আবার পুলিশদের কাছে খবর আসে এরকম জায়গায় নাকি এই সাইকোটা আরও বেশ কয়েকজন লোককে আহত করে দিয়েছে। খবর পেয়ে আরভিন তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
রাত তখন 12:44। আহত হওয়া লোকদেরকে হসপিটাল পাঠানোর পর আরভিন্দ এবং তার পুরো টিম মিলে জায়গাটার তল্লাশি করতে শুরু করে। আর তারা এখানে তল্লাশি নিয়ে দেখে এখানে একটা বাসার বাইরে সিসি ক্যামেরা লাগানো ছিল। আর এই ক্যামেরার ফুটেজ চেক করলে তারা কিছু না কিছু একটা পাবেই, যার জন্য সাথে সাথে তারা বাসার মালিককে ডেকে এই সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করতে শুরু করে। আর এই ফুটেজে তারা সাইকোটাকে দেখতেও পায়। অবশ্য ফেস তো দেখা যাচ্ছে না, কিন্তু তারা দেখে সাইকো তার সামনে যেই আসছিল অযথায় সে তাদের অনেক খারাপভাবে মারধর করছে। এখন এই সাইকোর ফেসও দেখা যাচ্ছে না, বাট আরভিন্দ্রা দেখে এর গলায় একটা আইডি কার্ডের মতো কিছু একটা ঝুলছে। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, একে তো রাতের ফুটেজ, ওপর থেকে ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো না, যার কারণে এটা কিসের কার্ড কার কার্ড সেটাও তেমন একটা ভালো করে বোঝা যাচ্ছে না। আরভিন্দ ফুটেজটা নিয়ে সাথে সাথে তাদের সাইবার এক্সপার্ট অফিসে চলে আসে। সাথে সিনও চলে আসে 9:30 দিকে, যেখান থেকে কাট হয়েছিল। ওই যে মঞ্জু হসপিটাল থেকে বাসায় ফিরছে সেইখানে আর কি। মঞ্জু অটো থেকে নেমে কান্না করতে করতে অনেক জোরে গেটটা খুলে বাসার ভিতরে প্রবেশ করে। পরপরই পিছন পিছন নকুল এসে হাজির। নকুলও তাড়াহুড়ো করে বাইক থেকে নামতে গিয়ে বাইকটা তার পায়ের উপর পড়ে, যার ফলে সে পায়ে অনেক ব্যথা পায়। কোনো রকম উঠে লেংড়াতে লেংড়াতে সেও বাসার ভিতরে প্রবেশ করে। এদিকে আমরা বাসার ভিতরে মঞ্জুকে দেখি যে কিনা ভিতরে সে আজবভাবে একটা বেবির ডলের দিকে তাকিয়ে আছে। সাথে সাথে সিনও কাট হয়ে 9:30 থেকে রাত 1টায় চলে যায়, যেখানে আরভিন্দ তাদের সাইবার এক্সপার্ট অফিসে এসে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে ওই সাইকোর গলায় থাকা আইডি কার্ডটা কার সেটা বের করার জন্য। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ফাইনালি এরা এটাতে সাকসেসও হয়। সাইকোর গলায় থাকা কার্ডে যে লোকটার ফটোটা দেখা যাচ্ছে, দেখা যায় সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে নকুল। ফটোটার সাথে ম্যাচ করিয়ে তারা নকুলের আধার কার্ডের ডিটেলস, তার যাবতীয় সবগুলো ডিটেলস কালেক্ট করতে শুরু করে। কিন্তু দেখা যায় এই আধার কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেটা এই শহরের না, সেটা অন্য শহরের। তাই আরভিন্দ কী করে ওইখানে একজন এসআইকে কল করে সে আধার কার্ডে থাকা অ্যাড্রেসটা দিয়ে বলে এই লোকেশন মতো গিয়ে এর ব্যাপারে খোঁজ করতে। এরাও সাথে সাথে সে অ্যাড্রেস মতোই সে উপস্থিত। অ্যাড্রেসে যে ঘরটার লোকেশন দেওয়া ছিল এরা ঠিক সেই ঘরটাতে গিয়ে নক করে। একটু পর ভিতর থেকে এই লোকটা বাইরে আসে। পুলিশরা নকুলের আধার কার্ডটা দেখিয়ে এদেরকে এর ব্যাপারে জিজ্ঞাসা করলে এরা বলে, স্যার এ তো নকুল, এই বাসার মালিকের ছেলে। অনেক মাস আগে সে এখান থেকে অন্য শহরে শিফট হয়ে গেছিল, আমরা এখানে ভাড়ায় থাকি। পুলিশগুলো তাকে জিজ্ঞাসা করে বর্তমানে কোথায় আছে এর ব্যাপারে কিছু জানে নাকি। এ বলে, স্যার এই ব্যাপারে তো জানি না, বাট এখানে তার একজন বেস্ট ফ্রেন্ড আছে, তার কাছে জিজ্ঞাসা করুন, হয়তো সে বলতে পারবে। পুলিশগুলো লোকটাকে পাঠায় নকুলের সে বেস্ট ফ্রেন্ডটাকে ডেকে নিয়ে আসার জন্য। এদিকে আরভিন্দ যখন সাইবার অফিসে ছিল তখন তার কাছে খবর আসে এরকম এরিয়ায় গন্ডগোল হচ্ছে, লোকজন অনেক মারামারি করছে। তাড়াতাড়ি পুলিশকে সেখানে যাওয়ার জন্য বলা হচ্ছিল। খবর পেয়ে সাথে সাথে আরভিন্দ একটা কনস্টেবলকে নিয়ে বেরিয়ে পড়ে। আর একটু পর ঘটনাস্থলে সে দেখে গন্ডগোল লেগেছিল কিছু অটোওয়ালা এবং কিছু হিজড়াদের সাথে, যাদের মধ্যে তুমুল মারামারি হচ্ছে। রেগে মেগে আরভিন্দ গিয়ে সবাইকে মারতে শুরু করে দেয়। অটোওয়ালাগুলো আরভিন্দকে বলে, স্যার এরা কোনো মহিলা না, এরা চোর, রাস্তা দিয়ে যাওয়া সাধারণ মানুষদেরকে ভয় দেখিয়ে তাদের থেকে টাকা পয়সা লুট করছে। এইসব দেখে আমরা প্রতিবাদ করতে আসলে এরা আমাদেরকেই ধরে গালাগাল করতে শুরু করে। এইসব শুনে আরভিন্দের রাগ তো একেবারে মাথার উপর উঠে যায়। এই হিজড়াগুলোকে ধরে একেবারে আচ্ছা মতো খেলায়। এদিকে আরভিন্দ এদের সাথে ফাইট করছে, অন্যদিকে আমরা তার ওয়াইফ জানুকে দেখি বাসায় বিদ্যুৎ নেই, বাইরে বিজলি চমকাচ্ছে, তাই সে একটু একটু ভয় পেতে শুরু করেছে। ভয় কাটাতে আরভিন্দের সাথে একটু কথা বলার জন্য তাকে কল করছিল, কিন্তু এদিকে আরভিন্দের মোবাইল তো গাড়ির ভিতরে রেখে সে তো এদিকে মারামারি করছে। ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের মারামারির সব কিছু ভিডিও করে নিচ্ছিল, সোশ্যাল মিডিয়াতে ছাড়বে। গন্ডগোলের এক পর্যায়ে এদের মধ্য থেকে একজন একটা পাথর নিয়ে আরভিন্দের দিকে মেরে দেয়, যেটা গিয়ে সোজা আরভিন্দের পিঠে লাগে, যার ফলে সে অনেক ব্যথা পায়। অন্যদিকে জানু তো তাকে কলের উপর কল করে চলেছে। এখন আরভিন্দকে কলে না পেয়ে তার ভয়টা আরও বেড়ে যায়। ঠিক ওই সময় আবার জোরে একটা বিজলি চমকানোর সাথে সাথেই যেন বেহুশ হয়ে সেখানে পড়ে যায়। তার মোবাইলটাও বিছানার ওই পারে পড়ে গেছে। এদিকে আরভিন্দ যে কাঁধে ব্যথা পেয়েছে, হসপিটাল নিয়ে এসে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট করার পর যখন সে ফিরছিল তখনই তার কাছে তাদের পুলিশ স্টেশন থেকে একটা কল আসে। এই কনস্টেবলটা কান্না করে করে আরভিন্দকে বলে, স্যার আজকে আমরা নকল মদ তৈরি করার অপরাধে যে রাজু এবং তার গ্যাংকে ধরেছিলাম, তারা স্যার আমাকে মেরে এইখান থেকে পালিয়ে গেছে। এখনও বেশি দূর যেতে পারেনি স্যার, আপনি এদেরকে ধরুন। তো এই গুন্ডা রাজু এবং তার গ্যাং কোন দিকে পালিয়েছে এর ইনফরমেশন নিয়ে আরভিন্দ সাথে সাথে এদের পিছনে লেগে যায়। তাদের মধ্যে জবরদস্ত একটা চেজিং হতে শুরু করে।
এইভাবে অনেক লম্বা একটা চেজিংয়ের পর এই গুন্ডারাজুর গাড়িটা রাস্তা দিয়ে আসা একটা লোককে কন্ট্রোল হারিয়ে তার গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। গাড়ির নিচে পড়ে লোকটার জায়গায় শেষ। আরবিন্দ্রা এসে রাজুকে আবারও ধরে ফেলে। এতক্ষণ তো শুধু তার উপর নকল মদ তৈরি করার কেস ছিল, এখন তো মার্ডারের কেসেও ফেসেছে। এদিকে আরবিন্দ যে লোকটা গাড়ির নিচে পড়ে মারা গেছিল তাকে চেক করছে। দেখা যায় এর গায়ে একটা রেনকোট পরা। তাই এক মুহূর্তের জন্য আরবিন্দ এবং সবাই মনে করে এটাই হয়তো সে সাইকোটা হবে। কিন্তু একটু পর গিয়ে তারা জানতে পারে যে না, সে সাইকোটা না। এখানে পাশেই রাস্তার কাজ চলছিল, সেখানে সাধারণ একজন ওয়ার্কার ছিল। যাক, তখনই আরবিন্দের কাছে খবর আসে সিসি ক্যামেরা থেকে তারা সাইকোর গলায় যে আইডি কার্ডটা দেখতে পেয়েছিল সে কার্ডের সবগুলো ডিটেলস তারা বের করে নিয়েছে। মানে বর্তমানে নকুল এই শহরে কোথায় আছে, কোন অফিসে চাকরি করে, সব কিছু। সাথে সাথে আরবিন্দ তার টিমকে নিয়ে নকুলের বাসার সামনে এসে উপস্থিত। বাসার গেট দরজা সব কিছু খোলা, যেটা দেখে আরবিন্দের একটু খটকা লাগে। ভিতরে ঢুকে তারা পুরো বাসায় তল্লাশি নিতে শুরু করে দেয়। কিন্তু এখানে তারা কাউকে পায় না, না নকুলকে না তার ওয়াইফ মঞ্জুকে। আরবিন্দ বাইরে আসলে ওই পাগলটিকে দেখতে পাই। একে ডেকে আরবিন্দ জিজ্ঞাসা করে যে বাসার মানুষরা কোথায়, কিছু দেখেছে নাকি। এও যা যা দেখেছিল সব কিছু বলতে শুরু করে। মানে প্রথমে স্যার অফিসের জন্য বেরিয়ে যায়। এর একটু পর মেমসাপু মানে মঞ্জু একটা অটোতে করে কোথাও যেতে শুরু করে। পিছে পিছে নকুল এসে অটোটাকে ফলো করতে শুরু করে। এর বেশ কিছুক্ষণ পর আবারও তারা বাসায় ফিরে আসে। মঞ্জু কান্না করতে করতে ভিতরে চলে যায়, আর তার পিছন পিছন নকুলও। যাওয়ার সময় নকুল স্যারের পায়ের উপর তার বাইকটা পরে সে পায়ে ব্যথা পেয়েছে। বাসায় ঢুকে তারা কি করেছে সেটা তো জানি না, কিন্তু এর কিছুক্ষণ পরেই রেনকোট পরা কেউ একজন হাতে একটা হাতল নিয়ে লেংড়াতে লেংড়াতে বাসা থেকে বের হয়। তো এভাবে পাগলটা যা যা দেখেছিল আরবিন্দের সব কিছু বলে। শুনে আরবিন্দরাও বুঝতে পারে তাহলে সাইকোর উৎপত্তি এই বাসা থেকেই। আর অফকোর্স তাদের ধারণা সেটা নকুলই, কারণ নকুলি পায়ে ব্যথা পেয়েছিল আর সেই রেনকোট পরেছিল। অন্যদিকে আমরা আরেক শহরের ওই পুলিশ অফিসারটিকে দেখি, মানে যাকে আরবিন্দরা লাগিয়েছিল না আধার কার্ডে থাকা অ্যাড্রেসটা গিয়ে নকুলের ব্যাপারে খোঁজ করতে। সে আর কি সব ডিটেলসগুলো কালেক্ট করে আরবিন্দকে কল করে বলছে স্যার এই বাসাটা নকুল নামের কেউ একজনেরই, কিন্তু তারা এখানে থাকে না। এখানে তার একজন বেস্ট ফ্রেন্ড আছে, আমরা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেছি আর যা জানতে পেরেছি এইসব শুনলে আপনি নিজেও শকড হয়ে যাবেন। এভাবে এদিকে অফিসারটা আরবিন্দকে সব কিছু বলছে, সাথে এদিকে আমাদের সাইকোটাকেও দেখানো হচ্ছে যে কিনা এখনও তার মতো করে হেঁটেই চলেছে। ঠিক ওই সময় তার সামনে দিয়ে একটা প্রেগনেন্ট মহিলা কোথা থেকে যেন ফিরছিল, আর তার পিছু করতে করতে দুজন ছিনতাইকারী তার কাছ থেকে তার ব্যাগটা নিয়ে পালানোর চেষ্টা করছে। আর এদের সবার সামনে ছিল সাইকোটা। এইদিকে পুলিশ অফিসারটা আরবিন্দকে বলছে স্যার আমরা নকুলের বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি নকুল একদম সাদাসিধা একটা ছেলে, নকুলের কোনো সমস্যা নেই। কিন্তু তার ওয়াইফ মঞ্জু সে অনেক ডেঞ্জারাস একটা মেয়ে। এইটা শুনে আরবিন্দ নিজেও শকড হয়ে যায়। আর এদিকে আমরা দেখি ওই ছিনতাইকারীগুলো প্রেগনেন্ট মেয়েটার কাছ থেকে ব্যাগ নিয়ে পালানোর সময় সাইকোটা তাদের ধরে আজবভাবে মারতে শুরু করে দেয়। সাথে এইখানে আমাদের সামনে রিভিল হয় এই সাইকোটা অন্য কেউ নয়, এটা ছিল নকুলের ওয়াইফ মঞ্জুই। মানে এতক্ষণ যা কিছু করছিল সেটা মঞ্জুই করছিল। কিন্তু একটা বিষয় আমরা নোটিস করতে পারি, মঞ্জু তার সামনে আসা সবাইকে মারলেও এই প্রেগনেন্ট মহিলাটির কিছুই করে না। সেই ছিনতাইকারীগুলোর কাছ থেকে তার ব্যাগটা বাঁচিয়ে তার মতো করে চলে যায়। তবে মঞ্জু কেন এমনটা করছে, তার সাথে কি হয়েছে, আর পুলিশ অফিসারগুলো নকুলের বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে জিজ্ঞাসা করে কি জানতে পেরেছে, চলুন সবকিছু তার ওই বেস্ট ফ্রেন্ডের মুখ থেকে শুনে আসা যাক। এই ছেলেটাই হচ্ছে নকুলের সেই বেস্ট ফ্রেন্ড, নাম হচ্ছে অর্জুন। অর্জুন পুলিশ অফিসারটিকে সব কিছু বলতে শুরু করে, আর সিনেমাদের অনেক বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। পার্থক্য উত্থায় শহর, এটা হচ্ছে মঞ্জুদের ঘর। এ হচ্ছে মঞ্জুর ফ্যামিলি, বাবা মা আর ছোট্ট একটা ভাই। মঞ্জুকে একসময় তার বাবা মা অনেক আদর যত্ন করত, কিন্তু তার ভাই আসার পর থেকেই তারা তাকে আর চোখেও দেখে না যে এরকম একটা অবস্থা। সবসময় তার সাথে রুডলি বিহেভ করত, তার উপর এটা সেটা নিয়ে অনেক প্রেশার দিত। মঞ্জু যখন 8 বছরের, এসবের কারণে তার মানসিক পরিস্থিতির উপর প্রভাব পড়তে শুরু করে। আজব রকমভাবে তার বিহেভিয়ার চেঞ্জ হতে শুরু করে। তার ছোট ভাইয়ের জন্য সে তার মা বাবার আদর পাচ্ছে না, যার জন্য তার ভাইয়ের প্রতি তার একটা রাগ জন্ম নেয়। এর উপর একদিন সে টিভিতে দেখে একটা মুভিতে একজন লোক কেউ একজনকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে। এই দৃশ্য দেখে মঞ্জু যে রুমে তার ভাই একা একা খেলছিল ধীরে ধীরে সেই রুমটাতে যায়। এরপর সেখানে কিছু একটা করে আবারও এসে আজবভাবে তার জায়গায় বসে পড়ে। এর একটু পর তার মা রুমটাতে গেলে কিছু একটা দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। আর এখানে আমরা দেখি মঞ্জুর ছোট ভাইটা এভাবে বিছানায় পড়ে আছে, তার মানে সে মারা গেছে।
মুহূর্তের মধ্যে বাসায় কান্নাকাটি একটা মহল পড়ে যায়। প্রতিবেশীরা সবাই ছুটে আসে। এদিকে মা বাবার কান্না তো থামছেই না। মঞ্জু তার মতো করে বসে বসে এসবের মজা নিচ্ছে। এমনভাবে সে বসেছিল যেন এসবের সাথে তার কোনো সম্পর্কই নেই। তার বাবা আসলে বিষয়টা ভালো করে জানতো যে এটা কে করেছে, কিন্তু কাউকে সে কিছু বলে না। একটা ছেলেকে তো হারিয়েছে, আরেকটাকে হারাতে চাচ্ছে না আর কি। এভাবে মঞ্জু ধীরে ধীরে বড় হতে থাকে, সাথে তার এই সাইকোপ্যাথও বাড়তেই থাকে। কখনো কখনো ইচ্ছা করে আয়রন দিয়ে সে তার নিজের কাপড় নিজে জ্বালিয়ে দেয়, আবার কখনো কখনো বিনা কারণেই তার মাকে ধরে সে অনেক বকাঝকা করতে শুরু করে। এরপর ধীরে ধীরে যখন তার বয়স একটু বাড়ে, মানে 19 বছরের দিকে যায়, তখন সে একটু একটু স্বাভাবিক হয়েছিল। নকুল ছিল তাদের প্রতিবেশী। সময়ের সাথে সাথে দুজন একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে, আর যখনই সুযোগ পেত তখনই তারা বাসায় দেখা করত, একসাথে দুজন সময় কাটাতো। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন গিয়ে মঞ্জু জানতে পারে সে প্রেগনেন্ট হয়ে গেছে। নকুলকে এক জায়গায় ডেকে সব কিছু খুলে বলে। নকুল তখনও ভালো করে সেটেল হতে পারেনি, তবে সে মঞ্জুকে কথা দেয় সে জলদি তাকে বিয়ে করে নিবে। মঞ্জু তখন 4 মাসের প্রেগনেন্ট, তাই সে অ্যাবর্শন বা ওইরকম কিছু করতেও চাচ্ছিল না। এখন তাদের মধ্যে যখন এইসব কথাবার্তাগুলো চলছিল, তখনই সেখানে এই মহিলাটি এসে তাদের সব কথাবার্তাগুলো শুনে নেয়, যে কিনা সাথে সাথে গিয়ে মঞ্জুর বাবাকে সব কিছু বলে দেয়। এবার মঞ্জুর বাবা ধরে মঞ্জুকে আচ্ছা মতো বকতে শুরু করে। সমাজে তাদের পরিবারের অনেক নাম ডাক, সবাই তাকে অনেক সম্মান করে। এর মাঝে এইসব যদি বাইরে আসে তাহলে তার মান সম্মান কোথায় যাবে? এইসব বলতে বলতে সে মঞ্জুকে অনেক বকাঝকা করছে। আর এসবের ফলে মঞ্জুর ছোটবেলায় সে সাইকোপ্যাথটা আবারও ধীরে ধীরে বাড়তে শুরু করে। মঞ্জুর বাবা তাকে জোর করে হসপিটাল নিয়ে গিয়ে তার অ্যাবর্শন করিয়ে দেয়। অবশ্যই এটা করার আগে ডক্টর তার বাবাকে অনেক করে বোঝায় যে এই সময় সে এরকমটা করাটা ঠিক হবে না, পরে গিয়ে তার অনেক ক্ষতি হতে পারে। কিন্তু না, মঞ্জুর বাবা কারো কোনো কথা শুনবে না, সে এটা করবেই। এইসবের কারণে এদিকে মঞ্জুর দিমাগি হালত একদমই খারাপ হতে শুরু করে। আজব রকমভাবে সে নিজে নিজে কথা বলতে শুরু করে। আশেপাশে কে আছে, কে তাকে কী বলছে না বলছে তার কোনো হুঁশ নেই। অন্যদিকে নকুল তখন এই শহরে ছিল না, সে কাজের উদ্দেশ্যে অন্য শহরে গেছিল। তার বেস্ট ফ্রেন্ড অর্জুন তাকে কল করে সব কিছু বলে দেয় যে এরকম মঞ্জুকে তার বাবা মা জোর করে হসপিটাল নিয়ে এসেছে, তুই জলদি আই। এইদিকে মঞ্জুর অ্যাবর্শন করিয়ে যখন তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছিল, ততক্ষণে সে পুরোপুরি তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। মেন্ডুটা আসা মাত্রই সে তার বাবা মাকে দেয় এক ধাক্কা, যার ফলে তারা সোজা গিয়ে পড়ে হচ্ছে রাস্তায় একটা ট্রাকের নিচে, জায়গায় তাদের মৃত্যু হয়। ওই সময় একটু পর সেখানে নকুল এসে হাজির। এসে মঞ্জুকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু মঞ্জুর তো তার নিজের উপর কন্ট্রোল নেই। নকুলকে ধরে সে মারধর করতে শুরু করে দেয়। একটু পর পুলিশও এসে মঞ্জুকে তার মা বাবার হত্যার দায়ে ধরে নিয়ে যায়। মঞ্জুর বিহেভিয়ার পাগলের মতোই, তাই তাকে ট্রিটমেন্টের জন্য পাগলখানায় পাঠিয়ে দেওয়া হয়। কমসে কম 2 বছরেরও বেশি তার পাগলখানায় ট্রিটমেন্ট চলে, কিন্তু তারপরও তার বিহেভিয়ারে কোনো চেঞ্জ আসে না। নকুলও তার জায়গা জমি সব কিছু বিক্রি করে টাকা জোগাড় করে সে নিজে দায়িত্ব নিয়ে মঞ্জুকে ছাড়িয়ে আনে। এরপর থেকে সে নিজে মঞ্জুর দেখাশোনা করতে শুরু করে, তার অনেক কেয়ার করতে শুরু করে। দিন রাত তার পাশে থেকে তাকে সেবা যত্ন দিয়ে একটু একটু করে সুস্থ করে তুলছিল। এইভাবেই দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে যায়। আর এক পর্যায়ে সে ফাইনালি নকুলের ভালোবাসার কাছে মঞ্জুর সাইকোপ্যাথটাকে হার মানতেই হয়, মানে মঞ্জু সুস্থ হতে শুরু করেছে। কিন্তু ডক্টর নকুলকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যদি কোনোভাবে মঞ্জুর সাথে এইসব পুরনো ঘটনাগুলো আবারও রিপিট হয়, তাহলে তার এই সাইকোপ্যাথটাকে আর কেউই কন্ট্রোল করতে পারবে না, এটা চরম পর্যায়ে চলে যাবে। যাক, এরপর মঞ্জু পুরোপুরি সুস্থ হওয়ার পর নকুলও তাকে বিয়ে করে তারা অন্য শহরে শিফট হয়ে যায়, মানে বর্তমানে যেখানে আছে সেখানে আর কি। এভাবে নকুলের বেস্ট ফ্রেন্ড অর্জুন যা কিছু জানতো পুলিশটাকে সব কিছু খুলে বলে, আর পুলিশটা আরভিনকে। সিন প্রেজেন্টে মঞ্জুর ব্যাপারে সব কিছু জানার পর আরভিনরা সবাই তো একদমই শকড। যাক, এরপর আরভিনরা নকুলের বাসায় তল্লাশি করতে করতে তারা ছাদের দিকে যায়, আর এখানে সে তারা দেখে এই অবস্থায় নকুল এখানে বেহুশ হয়ে পড়েছিল। অবস্থা অনেক খারাপ, আর তার এই অবস্থা তার নিজের ওয়াইফ মঞ্জুই করেছে। এবার আমাদের সেই ঘটনাটা দেখানো হয়, মানে হসপিটাল থেকে বাসায় ফিরে আসার পর কি হয়েছিল সেটা। নকুল মঞ্জুর পিছন পিছন বাসায় আসার পর এদিক সেদিক তাকে খুঁজতে শুরু করে। মঞ্জু তখন বেবির ওই ডলটা নিয়ে ছাদের উপর উঠে একা একা দাঁড়িয়েছিল, আর তার উপর তখন পুরোপুরি ওই সাইকোপ্যাথটা কাবু করে নিয়েছে। কিন্তু এটা কেন হয়েছে ওইটাও আমরা একটু পরে জানতে পারবো। মঞ্জুর আওয়াজ শুনে নকুল তাকে খুঁজতে খুঁজতে ছাদে এসে উপস্থিত। তখন অনেক বৃষ্টিও হচ্ছিল, তাই নকুল তাড়াতাড়ি তার রেনকোটটা খুলে মঞ্জুকে পরিয়ে দেয়। এখানে আরও একটা বিষয় আপনাদের বলে দিই, হয়তো এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে,
মঞ্জুর গায়ে রেনকোট কীভাবে এসেছে সেটা তো দেখলাম, কিন্তু তার গলায় নকুলের ওই আইডি কার্ডটা কোত্থেকে এসেছিল? আসলে আইডি কার্ড তার গলায় শুরু থেকে ছিল। যখন একদম শুরুর দিকে তারা রোম্যান্স করছিল না, তখনই দুষ্টুমি করে মঞ্জু নকুলের কাছ থেকে আইডি কার্ডটা তার গলায় পরে নিয়েছিল। যাই হোক, এদিকে নকুল মঞ্জুকে বাসার ভিতরে নিয়ে আসার চেষ্টা করছে। মঞ্জু তো তার হুঁশে নেই। ভারী গলায় নকুলকে বলে, তোমরা সবাই মিলে আমার বেবিকে আমার থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ, তোমাদের কাউকে ছাড়ব না আমি। এ কথা বারবার রিপিট করতে করতে মঞ্জু ওইখানে পড়ে থাকা একটা হাতল নিয়ে নকুলের উপর হামলা করে দেয়। হাতলটা দিয়ে সে নকুলকে মারতে মারতে তার অবস্থা একেবারে খারাপ করে ফেলে। আর এভাবে মারার সময় ভুলবশত হাতলের একটা আঘাত তার নিজের পায়েও লাগে, আর এই জন্য মূলত মঞ্জু ল্যাংড়া ছিল। নকুলকে মেরে ধরে এভাবে সাইকো মঞ্জু রাস্তায় বের হয়েছিল। তখন থেকে আর কি সাইকোর উৎপত্তি। যাই হোক, সিন প্রেজেন্টে আরভিন্দ্রা এখানে ডক্টরের ওই রিপোর্টটা খুঁজে পায়, যেটার কারণে বর্তমানে মঞ্জুর এই অবস্থা। কি এমন ছিল এই রিপোর্টে সেটা জানার জন্য আরভিন্দ সাথে সাথে বেরিয়ে পড়ে ওই ডক্টরটার কাছে যাওয়ার জন্য। সিনও একটু করে কাট হয়ে আরভিন্দের ওয়াইফ জানুর উপর চলে আসে। যেন বেহুশ হয়ে বিছানায় পড়ে গেছিল না, এই এতক্ষণ পরে গিয়ে তার হুঁশ এসেছে। এদিকে তার সামনে থাকা টিভিটা অন ছিল, আর টিভি নিউজে ওই ঘটনাটা দেখানো হচ্ছিল। আরভিন্দ কিছু চিন্তাকারদের মারতে গিয়ে আহত হয়ে গেছিল না, সেই নিউজটাই। এখন এসব দেখে জানুর আরভিন্দের জন্য টেনশন হতে শুরু করে। তাকে কল করার জন্য তার মোবাইলটা খুঁজছিল, কিন্তু মোবাইল তো বিছানার ওই পারে পড়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পরও সে তার মোবাইলটা পায় না, যার কারণে সে তাড়াতাড়ি তার এক প্রতিবেশীর কাছে ছুটে যায়। তাকে সব কিছু খুলে বলে এরপর তার মোবাইল থেকে আরভিনকে কল করার চেষ্টা করে। কিন্তু এবারও আরভিন তার মোবাইল গাড়িতেই রেখে ওই ডক্টরের সাথে কথা বলতে গেছে, যার কারণে মোবাইলে রিং তো হচ্ছিল বাট কেউ রিসিভ করছিল না। জানুর তো অনেক ভয় হচ্ছে, এত রাতে কোনো গাড়িও পাবে না যে সে পুলিশ স্টেশন গিয়ে আরভিন্দের ব্যাপারে খোঁজ করবে। তখনই তার মাথায় আসে গাড়ি না পেলেও অ্যাম্বুলেন্স নিশ্চয় পাবে। তাই তারা এমার্জেন্সিতে কল করে তাদের লোকেশনে একটা অ্যাম্বুলেন্স বুকিং করে। সিন চলে আসে আরভিন্দ এবং ওই ডক্টরটার উপর। আরভিন্দ ডক্টরকে জিজ্ঞাসা করে যে রিপোর্টে কী এমন ছিল, যার কারণে মঞ্জু আবারও তার হুঁশ হারিয়ে ফেলেছে। ডক্টর বলতে শুরু করে, কিছু মাস আগে নকুল আমার কাছে এসেছিল তার ওয়াইফের প্রেগন্যান্সির ব্যাপারে কথা বলতে। মঞ্জুর যাবতীয় চিকিৎসা, তার সবগুলো টেস্ট আমার এখানে চলছিল, কিন্তু একদিন মঞ্জু রিপোর্ট চেক করে আমি জানতে পারলাম তার পেটের মধ্যে একটা ব্লাড ক্লট তৈরি হয়ে গেছে। মানে সহজভাবে বলা যায় একটা রক্তের বলয় তৈরি হয়ে গেছে, যেটার কারণ ছিল ওই যে তার প্রথমের অ্যাবর্শনটাই, যেটা তার মা বাবা জোর করে করিয়েছিল। পেটের ভিতর এই ব্লাড ক্লটটা যে কোনো সময় ফাটতে পারে, আর এরকমটা যদি একবার হয় তাহলে মঞ্জুর মৃত্যু নিশ্চিত। এটা থেকে বাঁচার চান্স একটাই আছে, জলদি তার অপারেশন করা। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এই অপারেশনের পর মঞ্জু আর জীবনও মা হতে পারবে না। অবশ্য নকুলের সামনে মঞ্জুর জীবন বাঁচানোটা ইম্পর্টেন্ট ছিল, তাই সে সিদ্ধান্ত নিয়েছিল যে কোনোভাবেই আগে সে মঞ্জুকে না জানিয়ে তার অপারেশনটা করিয়ে ফেলবে। এরপর কোনো এক সময় গিয়ে তাকে আস্তে ধীরে বিষয়টা বোঝানো যাবে। এর জন্য সে বেশি কিছু না ভেবে অপারেশন রিপোর্টটাতে সাইন করে দেয়, যে রিপোর্টটাতে সাফ সাফ লিখে দেওয়া হয়েছিল এই অপারেশনের পর মঞ্জু আর মা হতে পারবে না। নকুল আপাতত বিষয়টা মঞ্জুর কাছ থেকে লুকানোর চেষ্টা তো করে, কিন্তু এভাবে বিষয়টা মঞ্জুর সামনে চলে আসায় তার মধ্যে আবার ওই সাইকোপ্যাথটা উঠে যায়। সে মনে করতে থাকে সবাই আবারও তার বাচ্চাকে তার থেকে আলাদা করার চেষ্টা করছে, তার মা বাবার মতোই। বাস এজন্য আর কি এ পাগল রাস্তায় বেরিয়েছে সবাইকে মারতে। যাই হোক, এইসব কিছু জানার পর আরভিন্দ বুঝে যায় যত দেরি হবে মঞ্জুর এইসব পাগলামি আরও বেড়ে যাবে, সে আরও অনেক ভয়ানক হয়ে উঠবে। তাই যেমন করেই হোক আজকের মধ্যে তাকে ধরতেই হবে। কল করে সে আরও পুলিশ লাগিয়ে দেয়, সব জায়গায় সিকিউরিটি টাইট করে দেয়। সিন চলে আসে একটু করে জানার উপর, যে অ্যাম্বুলেন্সটাকে কল করে তারা ঠিক করেছিল। তাদের বাসা একটু ভিতরের দিকে হওয়ায় অ্যাম্বুলেন্সটা সেখানে যাচ্ছিল না, ওইটা বাইরে এক জায়গায় দাঁড়িয়ে জানুর জন্য ওয়েট করতে থাকে। বাকি অ্যাম্বুলেন্স অবধি একা একা জানুকে যেতে হবে। তো সে ভয়ে ভয়ে আস্তে আস্তে অ্যাম্বুলেন্সটার কাছে যাচ্ছিল, কিন্তু অনেক লেট করে ফেলছে। এদিকে অ্যাম্বুলেন্স ড্রাইভারও অনেকক্ষণ ধরে ওয়েট করার পর বিরক্ত হয়ে এক পর্যায়ে ট্রিপটা ক্যান্সেল করে দিয়ে সেখান থেকে চলে যায়, মানে জানুকে না নিয়েই। এদিকে নির্জন রাস্তা, জানু একা। একে তো তার অনেক পরিমাণের ভয়, উপর থেকে আবার টেনশনও। ভয়ে বয়ে সে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। অন্যদিকে আরভিন্দ একটু ফ্রি হয়ে মোবাইল নিয়ে জানুকে কল করছে, কিন্তু মোবাইল তো জানুর কাছে নেই, কল রিসিভ করছে না। তাই আরভিন্দের টেনশন অনেক বেড়ে যায়। এক ফাঁকে তাড়াতাড়ি সে বাসায় ছুটে আসে জানু কোথায় সেটা দেখার জন্য, কিন্তু বাসায় সে দেখে দরজা বাইরে থেকে লক করা, তার মানে জানু বাসায় নেই। এদিকে আমরা দেখি জানু ধীরে ধীরে যাচ্ছিল। ঠিক একই সময় একই জায়গায় আমরা দেখি তার অপোজিট সাইড থেকে ওই সাইকো মঞ্জু আসছিল। অনেক পরিমাণের হাঁটাহাঁটি করার ফলে
মঞ্জুর পেটের ভিতরে সে ব্লাড ক্লটটা ফেটে যাওয়ার অবস্থা। তার প্রচণ্ড যন্ত্রণা করতে শুরু করেছে। আর এই যন্ত্রণার ফলে এখানে এসে তার ধীরে ধীরে সব কিছু মনে পড়তে শুরু করে। মানে নকুলের ভালোবাসা, তার আদর যত্নের কথাগুলো। হয়তো আস্তে আস্তে সে স্বাভাবিক হতে শুরু করেছিল। আর এটাও সে বুঝতে পারছিল তার হাতে আর বেশি সময় নেই। এইদিকে জানু ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছিল। তখনই কুদ থেকে একটা গাড়ি তার সামনে এসে একটুর জন্য তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট তো হয় না, বাট জানু এত পরিমাণের ভয় পায়, ভয়ে সে ওইখানে বেহুশ হয়ে পড়ে যায়। এই গাড়িটার ভিতরে কয়েকজন ছেলে ছিল যারা কিনা রাতে মাস্তি মজা করতে বেরিয়েছিল। এরা তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে জানুকে চেক করতে গেলে দেখে এটা তো পুলিশ অফিসার আরবিন্দের ওয়াইফ। ঠিক ওই সময় সেখানে মঞ্জু এসে উপস্থিত। মঞ্জুকে দেখে এরা গাড়িটারি সেখানে ফেলে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। মঞ্জু সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানুর দিকে তাকিয়ে আছে আর পেটের যন্ত্রণায় ছটফট করছিল। অনেকক্ষণ ধরে জানুর দিকে তাকিয়ে থাকার পর তার মাথায় কি যেন আসে, সে আস্তে আস্তে জানুর পাশে যায়। এরপর জানুর এই অবস্থা দেখে তাকে ওই গাড়িটাতে তুলে হসপিটাল নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে আরবিন্দ এতক্ষণে ওই প্রতিবেশীটার কাছ থেকে জানতে পেরেছে যে জানু এরকম তাকে খুঁজতে বেরিয়েছিল। সাথে সাথে আরবিন্দ ওই জায়গায় তো আসে, কিন্তু ততক্ষণে মঞ্জু জানুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছিল। অন্যদিকে আমরা দেখি পুলিশের একটা লোক রাতে প্যাট্রোলিংয়ে বেরিয়েছে। তখনই মঞ্জুর গাড়িটা পুলিশটাকে ক্রস করে চলে যাচ্ছে। এখন মঞ্জুর গাড়ির স্পিড ছিল অনেক, যার কারণে সে গাড়িটার পিছু করতে শুরু করে আর গিয়ে দেখে এটা তো সেই সাইকোটা। এর সাথে গাড়ির পিছনে একটু করে জানুকেও দেখতে পাই। সাথে সাথে বাকি সবাইকে ইনফর্ম করে দেয়। আর মুহূর্তের মধ্যে আরভিন সহ তার পুরো টিম এসে মঞ্জুর গাড়িটার পিছু করতে শুরু করে। আরভিনরা গাড়িটার একদম পাশাপাশি চলে এসেছিল। তারা দেখে যেন বেহুশ হয়ে পিছনে পড়ে আছে। আরভিনরা অনেক চেষ্টা করছিল মঞ্জুকে থামানোর, কিন্তু মঞ্জু কারো পরোয়া না করে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে জানুকে তাড়াতাড়ি হসপিটাল পৌঁছে দেওয়ার জন্য। এদিকে তার পেটে তো যন্ত্রণা হচ্ছেই। আর এখানে এসে দুর্ভাগ্যক্রমে মঞ্জুর পেটের ভিতর ব্লাড ক্লটটা ফেটেই যায়। বেচারির এত পরিমাণের কষ্ট হয়, ওইখানের জায়গায় তার মৃত্যু হয়। এখন তাদের গাড়িটা কারো কন্ট্রোলে নেই, ফলে গাড়ির স্পিডও আরও দ্বিগুণ হয়ে গেছে। আরভিনরা সবাই মিলে তাদের নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিল গাড়ির স্পিড কমিয়ে জানুকে বাঁচানোর, কিন্তু কোনোভাবে তারা এটা কন্ট্রোল করতে পারছে না। চিৎকার চেঁচামেচিতে এদিকে ততক্ষণে জানু হুঁশে চলে এসেছে। আর হুঁশে এসে নিজেকে এই অবস্থায় দেখে কি হয়েছে কিছু তো বুঝতে পারছিল না। এইদিকে আরভিন তো তাদের গাড়িটা জানুর গাড়িটার পাশে চালাচ্ছিল। সাথে জানুকে বলছিল, ভয় পেও না জানু, যেরকমটা বলছি ওরকমটা করো। সামনের সিটে গিয়ে কোনোরকম মঞ্জুর পাটা অ্যাক্সিলেটর থেকে সরাও। এটা করলে গাড়ির স্পিড কন্ট্রোল আসবে আর তুমি গাড়ি থামিয়ে নিতে পারবে। একে তো জানু ভয়ে অনেক কান্না করছে। অনেক চেষ্টা করার পরও সে কিছুতেই এটা করতে পারছিল না। এদিকে আবার আরভিন সামনে একটা সাইনবোর্ডে দেখে যেখানে লেখা ছিল সামনে নাকি রাস্তার কাজ চলছে, যার কারণে রাস্তা বন্ধ। অর্থাৎ যদি সঠিক সময় গাড়ি না থামে তাহলে জানুদের গাড়িটার বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছে। আরভিন জানুকে হিম্মত দেয়, বলে তুমি পারবে জানু, যেমন করে পারো মঞ্জুর পাটা অ্যাক্সিলেটর থেকে সরাও। জানু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। যে জানুর দিন কাটতো প্রত্যেক দিন ভয়ে ভয়ে, আজকে সে এমন একটা পরিস্থিতিতে এসে হিম্মত জুটিয়ে ফাইনালি যেমন তেমন করেই মঞ্জুর পাটা অ্যাক্সিলেটর থেকে সরিয়ে দেয়। আর গাড়িটা কোনো রকম করে কন্ট্রোল করে একদম কারেক্ট টাইমে ব্রেক করে গাড়িটা থামাতে সফল হয়। ফাইনালি এই একটুর জন্য সে জানে বেঁচে গেল। আরভিন তাড়াতাড়ি গিয়ে তার ভালোবাসার মানুষকে সে বুকে জড়িয়ে নেয়। ততক্ষণে তারা এটাও বুঝে গেছিল মঞ্জু আসলে তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসে জানুকে সাহায্য করার জন্যই সে তাকে হসপিটাল নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বেচারি এটা করে উঠতে পারেনি। এর আগে তার মৃত্যু হয়। আর এভাবেই হ্যাপি প্লাস স্যাড একটা এন্ডিংয়ের মধ্যে দিয়ে আজকের এই মুভিটা এইখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।